ভালো আছো তো সকলে? পদার্থবিদ্যার ই স্কুলের আজ দ্বিতীয় কিস্তি। প্রথম কিস্তিতে আমরা দেখেছিলাম টেবিলের উপর চুপচাপ বসে থাকা একটা বইয়ের কথা। আর সেই বইয়ের কথা বলতে গিয়েই আমাদের নিউটনের তৃতীয় গতিসূত্র আর তার সাথে সম্পর্কিত কিছু হয়তো অজানা কথা বার্তা সব বলতে হয়েছিল। আজ আমরা বলবো নিউটনের প্রথম গতিসূত্রের কথা। তো সেটা বলতে গিয়ে আবার সেই টেবিলের উপর বসে থাকা বই তাই দিয়েই শুরু করা যাক। মনে আছে নিশ্চয়ই, আগের দিন আমরা বলার চেষ্টা করেছিলাম একটা টেবিলের উপর বসে থাকা বই কিভাবে চুপচাপ বসে থাকতে পারে তার সম্বন্ধে কিছু কথা। এবং সেখানে আমরা দেখেছিলাম বইটার উপর দুটো বল আছে, ডাব্লিউ নিচের দিকে তার ওজন, যেটা তার ভর তাকে মহাকর্ষীয় ত্বরণ জি দিয়ে গুণ করলেই পাওয়া যায়, আর উপর দিকে ছিল একটা বল এন, যাকে আমরা নাম দিয়েছিলাম নর্মাল রিয়াকশন ফোর্স। এবং এই দুটো বল সমান এবং বিপরীতমুখী হওয়ায় মোট বল ডাব্লিউ মাইনাস এন হয়ে যাচ্ছিল শূন্য, এবং সেই জন্যই বইটা স্থিতাবস্থায় ছিল। কিন্তু এই এন আর ডাব্লিউ সমান এবং বিপরীতমুখী কেন, সেইটা নিয়েই আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম। ছোট্ট করে মনে করিয়ে দিই, তার কারণ এটা নয় যে ডাব্লিউ আর এন একে অপরের প্রতিক্রিয়া। তার কারণ এইটা যে যতক্ষণ না পর্যন্ত এন ডাব্লিউর সমান এবং বিপরীতমুখী হচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্তই বইটা টেবিলটাকে আরো বেশি করে বেঁকিয়ে যাবে, এবং তার ফলে শেষমেশ একটা অবস্থা আসবে যেখানে টেবিলটা ঠিক ততটাই বেঁকে থাকবে যে টেবিল তার যে প্রতিস্থাপক বল দেবে সেটা মানে এই এন ডাব্লিউর সঙ্গে সমান হয়ে যাবে। আচ্ছা, এবার না হয় এইখান থেকেই শুরু করা যাক। যে তোমার সামনে যে টেবিলের উপর বইটা বসে আছে তার উপর মোট বল শূন্য। এই কারণে শূন্য নয় যে ক্রিয়া প্রতিক্রিয়া বল কেটে গেছে, যেটা আমরা আগের দিনই বলেছি, সেটা কখনো কিন্তু হয় না, কারণ ক্রিয়া আর প্রতিক্রিয়া সব সময় তোর উপর ভিন্ন দুটি বস্তুর উপর কাজ করে। কিন্তু এটা ঠিক যে এই দুটি বল সমান এবং বিপরীতমুখী, কাজেই এই বইটার উপর মোট বল শূন্য। এই বইটা চুপচাপ বসে আছে, কাজে তোমার সাপেক্ষে তার ত্বরণ কত? সে নিশ্চয়ই শূন্য। তোমার সাপেক্ষে তার বেগ নেই, ত্বরণও নেই। তাহলে নিউটনের প্রথম গতিসূত্র যেটা বলে কোন বস্তুর উপর বল প্রযুক্ত না হলে সে চিরকাল স্থির থাকবে বা সমবেগে সরল রেখায় চলবে, এই কথাটা কিন্তু অন্তত এখানে খেটে যাচ্ছে। কাজেই নিউটনের প্রথম সূত্রের দিক দিয়ে অন্তত এখানে কোনো সমস্যা নেই। কিন্তু তাই কি? এটা কিন্তু একটু ভেবে দেখতে হবে। আচ্ছা, বইটার উপর মোট বল যে শূন্য সেটা না হয় বুঝলাম, কিন্তু মোট ত্বরণ সেটা কি কেউ না কেউ মেপেছে? নিশ্চয়ই মেপেছে, কারণ কেউ যদি না মাপে তার ত্বরণ শূন্য না শূন্য নয় এটা বোঝা যাবে কি করে? তো ধরে নেওয়া যাক এর পাশে আমি বসে আছি, আমি মেপেছি নিশ্চয়ই। তাহলে আমার সামনে বইটা চুপচাপ বসে আছে, মানে আমার সাপেক্ষে তার যে দূরত্ব সেটা কিন্তু পাল্টাচ্ছে না। আর যেহেতু সেই দূরত্বও পাল্টাচ্ছে না, তার মানে আমার সাপেক্ষে তার বেগ সবসময় শূন্য, মানে সেটাও পাল্টাচ্ছে না, তার মানে তার ত্বরণ নেই। তাহলে আমি দেখছি অন্তত আমার জন্য বইটার উপর মোট বল হচ্ছে শূন্য এবং ত্বরণও কিন্তু শূন্য। আর নিউটনের প্রথম সূত্র তাই বলে। নিউটনের প্রথম সূত্র, নিউটনস ফার্স্ট ল, যেটা বলে সেটা হচ্ছে কোনো বস্তুর উপর কোনো বল যদি প্রয়োগ না করা হয় তা সেই বস্তু চিরকাল স্থির থাকবে, নয়তো চিরকাল সমবেগে সরল রেখায় চলবে। সেদিক দিয়ে কোনো সমস্যা নেই, ত্বরণ শূন্য, চিরকাল স্থির আছে। এবার দেখা যাক সেই একই জিনিস আমার এক বন্ধু যে ভি বেগে টেবিলটার দিকে এগিয়ে আসছে সে কিভাবে দেখবে। সে কিন্তু দেখবে বইটা তার দিকে এগিয়ে আসছে। কত বেগে? না সেই ভি ঠিক উল্টো দিকে, মানে সে যদি বাদিক থেকে ডান দিকে যায় তাহলে সে দেখবে বইটা ডান দিক থেকে তার দিকে মানে বাদিকে এগিয়ে আসছে। কিন্তু ভি সময়ের সাথে পাল্টাচ্ছে না, সেহেতু সেও দেখবে বইটা কোনো ত্বরণ ছাড়াই তার দিকে এগিয়ে আসছে। তার জন্য কিন্তু a = 0
এটা খেটে যাচ্ছে। কাজেই আমার বন্ধুর জন্য একই কথা, বলটার ক্ষেত্রে তো আমি দেখছি না আমার বন্ধু দেখছে, তাতে কিছু যায় আসে না। কারণ বল এখানে আছে দুটো, ডাব্লিউ আর এন, আর এই দুটো বল একটা দিচ্ছে পৃথিবী বইটাকে, একটা দিচ্ছে টেবিল বইটাকে। এই দুটোর মধ্যেই আমি বা আমার বন্ধু কোনোভাবে জড়িত নই। আমরা দেখছি বলে তো আর বল পাল্টাবে না। কাজেই বল আমার জন্য F = 0 ছিল, তার জন্য কিন্তু F = 0 থাকবে। কাজেই আমার এবং আমার বন্ধুর দুজনের ক্ষেত্রেই কিন্তু বল শূন্য এবং ত্বরণ শূন্য, এই কথাটা দুজনের ক্ষেত্রেই খাটছে। এবং নিউটনের প্রথম গতিসূত্র, তার মানে দুজনের জন্যই কোনো সমস্যা দিচ্ছে না, একদম ঠিকঠাক খেলে যাচ্ছে। এইবার ভাবা যাক আমাদের আর এক বন্ধুর কথা। সে কিন্তু টেবিলের দিকে এগিয়ে আসছে, কিন্তু সমবেগে নয়, তার একটা ত্বরণ আছে। সেই ত্বরণটা হচ্ছে ধরা যাক এ প্রাইম। তাহলে সে কিন্তু বইটাকে দেখবে তার দিকে এগিয়ে আসতে এবং একটা ত্বরণ নিয়ে এগিয়ে আসতে। সে দেখবে বইটার ত্বরণ হচ্ছে -a', মানে তার যে ত্বরণ আছে বলে আমি বলছিলাম, সে দেখবে বইটা তার দিকে তার বিপরীতমুখী একটা ত্বরণ নিয়ে, কিন্তু সমান মানের একটা ত্বরণ নিয়ে এগিয়ে আসবে। কিন্তু বল, বইয়ের উপর বল কিন্তু এখনো সেই শূন্য। কারণ যেটা আগেই বলেছে, বলটা তো বই আর টেবিল আর বই আর পৃথিবীর মধ্যে ব্যাপার, তাতে কে দেখছে কি না দেখছে তাতে কিছুই যায় আসে না। কাজে এইবার একটা সমস্যার আমরা সম্মুখীন হলাম। আমরা দেখতে পাচ্ছি নিউটনের প্রথম সূত্র কিন্তু এখানে খাটছে না বলেই তো মনে হচ্ছে। তাহলে কি হলো? নিউটনের প্রথম সূত্র কি তাহলে ভুল? আমরা তো জানি যে ফিজিক্সের স্তম্ভগুলোর মধ্যে একটা হচ্ছে মেকানিক্স, বলবিদ্যা, আর তার যে প্রধান এবং প্রথম সূত্র সেটাই তো হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র। সেটা যদি ভুল হয় তাহলে সাংঘাতিক কাণ্ড হয়ে যাবে। এখানে তোমাদের একটা জিনিস আমি ভেবে দেখতে বলবো, যে কোনো সূত্র ঠিক না ভুল সেটা বুঝতে গেলে কিন্তু সূত্রের যে শর্তগুলো থাকে সেই শর্তগুলো সব পূরণ করা হয়েছে কিনা সেটা ভেবে দেখতে হয়। যেমন একটা গ্যাস বেলুনকে যদি আমি ফোলাই তাহলে কি হয়? চাপও বাড়ে ভেতরে গ্যাসের, আর সেই গ্যাসের আয়তনও বাড়ে। কিন্তু বয়লের সূত্র বলে চাপ এবং আয়তন একে অপরের ব্যস্তানুপাতিক, তাহলে দুটোই একসাথে বাড়ে কি করে? এখানে কিন্তু সমস্যার সমাধান খুব সোজা। বয়লের সূত্র কিন্তু শুধু এটা বলে না যে চাপ এবং আয়তন গ্যাসের ক্ষেত্রে একে অপরের ব্যস্তানুপাতিক, যেটা বলে যদি গ্যাসের পরিমাণ ধ্রুবক হয়, সময় না পাল্টায়, এবং যদি গ্যাসের তাপমাত্রা না পাল্টায়, তাহলে গ্যাসের চাপ এবং গ্যাসের আয়তন একে অপরের ব্যস্তানুপাতিক। তা বয়লের সূত্র খাটার জন্য যে শর্তটা আছে সেটা হলো গ্যাসের পরিমাণটা ধ্রুবক থাকতে হবে, পাল্টালে চলবে না। গ্যাসের তাপমাত্রাও কিন্তু পাল্টালে চলবে না। তা এক্ষেত্রে আমি যখন গ্যাস বেলুনের মধ্যে গ্যাস পাম্প করছি, তখন কিন্তু আর কিছু হোক না হোক বেলুনের ভেতরে গ্যাসের যে মোট পরিমাণ সেটা তো নিশ্চয়ই পাল্টাচ্ছে। কাজেই বয়লের সূত্র খাটার যে প্রথম শর্ত সেটাই কিন্তু আমরা মানিনি। সেরকম অবস্থায় বয়লের সূত্র যদি না খাটে, সেটাকে আমরা কখনোই বলতে পারবো না যে বয়লের সূত্র তার জন্য ভুল হয়ে গেল। আমরা বলবো যে এখানে আমাদের বয়লের সূত্র ব্যবহার করার চেষ্টা করাই উচিত হয়নি। তা কিন্তু নিউটনের প্রথম সূত্রের ক্ষেত্রে ব্যাপারটা কি এরকম ভাবে ব্যাখ্যা করা সম্ভব? কারণ নিউটনের প্রথম সূত্র কি বলে? বলে যে যদি কোনো বস্তুর উপর কোনো বল না থাকে, যেটা এখানে নেই বইয়ের উপরে, তাহলে সেই বস্তু চিরকাল সমবেগে চলবে বা স্থিতাবস্থায় থাকবে, মানে সেই বস্তুর কোনো ত্বরণ হবে না। এখানে দেখাই যাচ্ছে একটা বস্তু যার উপর কোনো বল নেই, কিন্তু আমার এই যে দ্বিতীয় বন্ধু সে দেখছে বস্তুটার একটা ত্বরণ আছে। তাহলে কি কোথাও কোনো গন্ডগোল হয়ে গেল না? এইটা নিয়ে আমাদের একটু ভেবে দেখা দরকার, এবং এটা নিয়ে আমরা নিশ্চয়ই অনেকটাই কথা বলবো। আচ্ছা, আরেকটা জিনিসের কথা ভেবে দেখো। পৃথিবীর উপর তো সূর্যের টান আছে, এটা তোমরা সবাই জানো। সূর্য এটা বেশ বড় সড়ো বল দিয়ে, মাধ্যাকর্ষণ বল, পৃথিবীকে টানছে। সূর্যের জন্য পৃথিবীর উপর মোট বল নিশ্চয়ই শূন্য নয়, কিন্তু
আমরা কি পৃথিবীর কোনো ত্বরণ দেখতে পাই? পৃথিবী তো আমাদের সাপেক্ষে নড়ে না। কাজেই পৃথিবীর সেক্ষেত্রে অবস্থাটা এরকম যে তার উপর সূর্য এটা বল দিচ্ছে, কাজেই তার ক্ষেত্রে বলটা শূন্য নয়, কিন্তু ত্বরণটা শূন্য। আবার কিন্তু নিউটনের প্রথম গতিসূত্রে একটা সমস্যা দেখা গেল, যে বল নেই, ত্বরণ আছে। এটা আমরা আগে দেখেছি বইটার ক্ষেত্রে। আর এখানে দেখছি বল আছে, ত্বরণ নেই। নিউটনের প্রথম গতিসূত্র কি আদৌ তাহলে ঠিক, নাকি তাতে কোনো বড়সড় গলদ আছে? আচ্ছা, এই যে নিউটনের গতিসূত্রে গলদ, এর কথা আমরা পরে আসবো। তার আগে একটা কথা বলো তো, তোমরা সবাই নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্র যে প্রমাণ করা যায়, সেই প্রমাণটা জানো তো? যদি না জানো তাহলে মনে করিয়ে দিই। সেটা হচ্ছে এরকম যে প্রথম গতিসূত্র কি বলে? প্রথম গতিসূত্র বলে যে এফ শূন্য হলে ত্বরণ শূন্য হবে। এটা হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র। এই ভাষায় নিউটন বলেননি, বা এই ভাষায় তোমাদের বইতে হয়তো প্রথম দিকে লেখা থাকে না, কিন্তু মানেটা এই যে কোনো বল না থাকলে ত্বরণ হবে না। আর নিউটনের দ্বিতীয় সূত্রটা কি? দ্বিতীয় সূত্রটা হচ্ছে, আবার সেটা ভাষায় অন্যভাবে বলা যেতে পারে, কিন্তু অঙ্কের ভাষায় লিখলে দাঁড়াচ্ছে এরকম, যে বল হলো ভর ইন্টু ত্বরণ। মানে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল হচ্ছে সেই বস্তুর ভর, তাকে সে তার ত্বরণ দিয়ে গুণ করে যা পাওয়া যায় তাই। আরে এটা লিখলামই যখন, তখন তৃতীয় সূত্রটাই লিখে দিই। তৃতীয় সূত্র হচ্ছে এফ এ অন বি হচ্ছে মাইনাস এফ বি অন এ। এখানে একটু মনে রাখতে হবে, এই মাইনাস সাইনটার মানে হলো এখানে আমরা বলগুলো যে ভেক্টর, আসলে তার যে দিক আছে সেটা ধরে নিয়েই কথাটা বলেছি। মাইনাস সাইনটা মানে হচ্ছে এই দুটো বল একটা আরেকটা সমান শুধু নয়, বিপরীতমুখী। তো নিউটনের তৃতীয় গতিসূত্র নিয়ে কথা আমরা আগের ভিডিওতে বলেছি, পরে আরো বলবো। আজকে নিউটনের তৃতীয় গতিসূত্র নিয়ে তেমন কিছু বলার নেই, কিন্তু দ্বিতীয় গতিসূত্র থেকে যে প্রথম গতিসূত্র প্রমাণ করা যায় সে তোমাদের এখন দেখিয়ে দিই। প্রমাণটা হচ্ছে এরকম যে দ্বিতীয় গতিসূত্র কি বলে, যে এফ বল হলো ভর ইন্টু ত্বরণ। তাহলে যদি বল শূন্য হয়, তাহলে তো আমাদের এই সমীকরণটা বলবে যে ভরকে ত্বরণ দিয়ে গুণ করলে আমি শূন্য পাবো। আর যেহেতু ভর কোনো বস্তুর শূন্য হয় না, অন্তত আমাদের ধারে কাছে কোনো বস্তুর তো শূন্য হয়ই না, তাহলে নিশ্চয়ই ত্বরণ হচ্ছে শূন্যকে এম দিয়ে ভাগ করলে যা হয়, মানে শূন্য। তার মানে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে শুরু করলাম, করে নিউটনের প্রথম গতিসূত্রে পৌঁছে গেলাম। এই যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রের প্রমাণটা, এটা তোমরা বেশ কিছু পাঠ্য বইতে পাবে। আর তাছাড়া যেসব বই পাওয়া যায় যেখানে প্রশ্ন এবং উত্তর দেওয়া থাকে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য, সেখানে তো হয়তো পাবেই। এমনকি যদ্দূর মনে পড়ে, আমি যদি খুব ভুল না হই, মাধ্যমিক পরীক্ষাতেও অন্তত একবার তো এই প্রশ্ন করা হয়েইছে। এবং তোমরা দেখতেই পেলে এই প্রশ্নের উত্তর অত্যন্ত সহজ। কিন্তু তাহলে কি আমরা এটা ধরে নেব যে আইজাক নিউটনের মতো সাংঘাতিক মনীষী সম্পন্ন ব্যক্তি, যাকে অনেকেই বলেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বুদ্ধিমান মানুষ, তিনি এই সহজ প্রমাণটা বুঝতে পারেন? যদি তিনি তা বুঝতে পারতেন, তাহলে নিশ্চয়ই তিনি তিনটি গতিসূত্র আর লিখতেন না। তিনি যেটা করতেন সেটা হচ্ছে দ্বিতীয় গতিসূত্রটাকে রাখতেন, তৃতীয়টাকেও রাখতেন, আর প্রথমটাকে আর আলাদা সূত্র করতেন না, সেটাকে এই দ্বিতীয় গতিসূত্রর একটা অনুসিদ্ধান্ত বা করোলারি করে দিতেন। তার মানে এক ধাক্কায় তিনটি বেসিক ল থেকে কমে গিয়ে মেকানিক্সের যে প্রাথমিক সূত্র বেসিক ল, তাদের সংখ্যা 2 হয়ে যেত। তো তোমরা বলতেই পারো যে হতেই পারে যে নিউটনের সেটা খেয়াল হয়নি। কত কি তার করার ছিল, মাধ্যাকর্ষণের নিয়ম বের করতে হবে,
পৃথিবীর কক্ষপথ বের করতে হবে সূর্যের চারদিকে, চাঁদের গতি সম্বন্ধে কথা লিখতে হবে। তাছাড়াও রয়্যাল মিন্টে কিভাবে মুদ্রা তৈরি করতে হবে যাতে করে জালিয়াতরা সেই মুদ্রা জাল করতে না পারে, তার ব্যবস্থা করতে হবে। এত কিছুর মধ্যে হয়তো তিনি ভুলে গিয়েছিলেন এই সহজ জিনিসটার কথা ভাবতে, হয়তো তার খেয়াল হয়নি সত্যি সত্যি। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, বিজ্ঞানে আমরা যখনই কোনো জিনিসকে বেসিক ল বা প্রাথমিক সূত্র বলি, তখন কিন্তু আমরা একদিক দিয়ে হার স্বীকার করছি। যে কোনো বিজ্ঞানের মূল কাজই হচ্ছে চারদিকের জিনিসপত্রকে ব্যাখ্যা করা, কিন্তু সেই ব্যাখ্যা করতে গেলে কিছু ধরে নিয়ে ব্যাখ্যা করতে হয়। আমাদের সবসময় প্রয়াস এটা হতে বাধ্য যে আমরা কত কম সংখ্যক জিনিস ধরে নিয়ে কত বেশি জিনিসের ব্যাখ্যা করতে পারবো। যখনই আমরা বলি যে কোনো একটি জিনিস বা কোনো একাধিক সূত্র আমাদের প্রাথমিক সূত্র বা বেসিক ল, তার মানে কিন্তু আমরা স্বীকার করে নিচ্ছি যে এই সূত্রগুলোকে আমরা অন্য কোনোভাবে প্রমাণ করতে পারছি না, মানে সেটা একদিক দিয়ে পরাজয় স্বীকার করে নেওয়া। তো নিউটনের যদি মাথায় এটা খেলে যেত যে F = ma থেকে F = 0 মানে a = 0 এত সহজে চলে আসে, তাই তিনি নিশ্চয়ই নিউটনের দ্বিতীয় গতিসূত্রটাই রাখতেন, যেটা বললাম, আর এক ধাক্কায় তিনটি গতিসূত্র থেকে কমে গিয়ে দুটি গতিসূত্র হয়ে যেত। মানে এক ধাক্কায় বেসিক লয়ের সংখ্যা 33% কমে যেত। সেটা তো সাংঘাতিক ব্যাপার। নিউটনের মাথায় এইটুকু এলো না। এখনো অবধি তাহলে আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে বেশ কিছু জায়গায় কিন্তু খটকার অবকাশ রয়ে যাচ্ছে। আমরা দেখেছি যে আমার ক্ষেত্রে যদি টেবিলের উপর থাকা বইটা দেখে মনে হয় যে নিউটনের গতিসূত্র একদম ঠিকঠাক খাটছে, মানে তার উপর মোট বল 0 এবং তার ত্বরণ নেই, তো সেই একই বই এর জন্য আমার আরেক বন্ধু যে আমার সাপেক্ষে ত্বরণ নিয়ে চলাফেরা করছে, তার জন্য কিন্তু এই বইটার একটা ত্বরণ থাকবে যদিও তার উপর কোনো বল নেই। আবার আমি যখন পৃথিবীকে দেখছি তখন পৃথিবীর কোনো ত্বরণ নেই, কারণ সে আমার সাপেক্ষে সরছে না, কিন্তু সেই পৃথিবীর উপর আমি জানি সূর্যের মহাকর্ষণজনিত বল আছে। কাজেই একটা ক্ষেত্রে দেখলাম বল নেই ত্বরণ আছে, একটা ক্ষেত্রে দেখছি বল আছে ত্বরণ নেই। উভয় ক্ষেত্রেই নিউটনের গতিসূত্রে গন্ডগোল হয়ে যাচ্ছে। আবার এক্ষুনি যেটা দেখলাম যে নিউটনের মতো লোক এরকম সহজ একটা প্রমাণ বুঝতে পারেননি, তাহলে কি কোথাও কোনো গন্ডগোল হয়ে যাচ্ছে আমাদের? এই খটকাগুলো থেকে মুক্তি পেতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নিউটনের গতিসূত্রগুলোকে আর একটু ভালো করে তলিয়ে দেখতে হবে। দ্বিতীয় গতিসূত্র দিয়েই শুরু করা যাক। সেখানে আমরা জানি গতিসূত্রের আকার হচ্ছে F = m × a, কিন্তু এর মধ্যে বল এই যে জিনিসটা, এটা কাদের মধ্যে ব্যাপার? এটা যে বস্তুটাকে আমরা দেখছি তার ব্যাপার, আর তার উপর যারা বল দিচ্ছে তাদের মধ্যে ব্যাপার। কাজে এই বলের মাপ কত তার মধ্যে কিন্তু পর্যবেক্ষকের কোনো জায়গা নেই। পর্যবেক্ষক কে দেখছে তার উপর কিন্তু বল নির্ভর করবে না। কাজেই আমরা যেটা বলতে পারি সেটা যে বলটা পর্যবেক্ষকের উপর নির্ভর করে না। এবং সহজেই বুঝতে পারবে যে ভর জিনিসটাও কিন্তু তাই, সেটাও পর্যবেক্ষকের উপর নির্ভর করে না। কিন্তু এই যে এত পর্যবেক্ষকের উপর নির্ভর করা বা না করা তার কথা আমরা বলছি কেন? কারণ আমরা আগে দেখতেই পেয়েছি যে বিভিন্ন লোকে দেখলে একই জিনিসের ত্বরণ আলাদা আলাদা মনে হয় বা আলাদা আলাদা হয়, মনে হয় কথাটা এখানে ঠিক নয়। কাজে যেটা ভীষণ দরকারি কথা সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন। এটা কিন্তু একদম গোড়া থেকে দেখতে গেলে পর্যবেক্ষকের উপর নির্ভর করে। আচ্ছা, এই যে কথাটা আমি এক্ষুনি বললাম ত্বরণ পর্যবেক্ষকের উপর নির্ভর করে, সেটাকে একটু ভালো করে বোঝার জন্য একটা ছবি এঁকে দেখি। ধরা যাক আমি একজন পর্যবেক্ষক, আমার নাম ধরো ও, আমি একটা জায়গায় বসে আছি তা আমার মনে হচ্ছে আমি আমার সাপেক্ষে নড়ছি না, কিন্তু আরেকজন পর্যবেক্ষক ও প্রাইম, সে হয়তো আমার সাপেক্ষে নড়ছে। এবং ধরো আমি এই যে দ্বিতীয় পর্যবেক্ষকটি, সে কোথায় আছে বের করার জন্য
আমরা করতেই পারি সেটা হচ্ছে আমার থেকে শুরু করে তার অবস্থানের পর্যন্ত একটা দাগ কাটলাম। এই দাগটাকে আমরা বলি পজিশন ভেক্টর, এবং এই পজিশন ভেক্টরটার নাম আমরা দিচ্ছি ধরো আর অবজারভার। মানে এটা হচ্ছে দ্বিতীয় পর্যবেক্ষকের অবস্থান বোঝানোর জন্য প্রথম পর্যবেক্ষকের সাপেক্ষে। কারণ আমরা দুজনই ধরা যাক একটা কোনো বস্তু, যেটা একটা বিন্দু দিয়ে আমি দেখাতে পারি, সেই বস্তু পি, তার অবস্থান হয়তো আমরা দুজনই বের করার চেষ্টা করছি। আমি কি করব, আমি যেখানে বসে আছি সেখান থেকে ওই বস্তুটা পর্যন্ত একটা দাগ টেনে দেব। এটা হচ্ছে আমার মাপা ওই বস্তুটির, বা ধরো পি বস্তুটির পজিশন ভেক্টর। আর অন্য যেজন সে কি করবে, সে যেখানে বসে আছে সেখান থেকে শুরু করে ওই একই বিন্দু পি অবধি একটা পজিশন ভেক্টর আঁকার চেষ্টা করবে। আমি আবার ঠিক করে আঁকিয়ে থাকে। আর এইটা হলো আর প্রাইম দ্বিতীয় পর্যবেক্ষকের জন্য আমি একটা ড্যাশ দিয়ে দেখাচ্ছি সেটাকে। ওই একই বিন্দু পি এর পজিশন ভেক্টর কিন্তু মাপা হচ্ছে ও প্রাইম থেকে। এখন তোমরা যদি একটু ভেক্টরের যোগের নিয়মটা মনে ঝালিয়ে নাও, তাহলে দেখবে যে খুব সহজেই বেরোচ্ছে যে পি বিন্দুর যে পজিশন ভেক্টর আমি মেপেছি আর পি, সেটা হলো আর অবজারভার প্লাস আর প্রাইম পি। কেন না, আমি তো এখান থেকে এখানে না গিয়ে সরাসরি আমি এখান ও থেকে ও প্রাইম থেকে পি অবধি যেতে পারতাম, এবং ঠিক এইভাবেই তো ভেক্টর যোগ করা হয়। তাহলে এই হলো আমাদের দুজনের যে মাপা পজিশন ভেক্টর তাদের মধ্যে সম্পর্ক। এই দুটো পজিশন ভেক্টর এক নয়, তাদের মধ্যে একটা ভেক্টর ঢুকে বসে আছে। সেই ভেক্টরটা কি না, আমি ও প্রাইম পর্যবেক্ষককে যেখানে দেখছি তার অবস্থান সেটা মাপার জন্য যে ভেক্টরটা সেটা মাঝখানে ঢুকে বসে আছে। তাহলে যদি আমি সময়ের সাথে সাথে এই আরপি আর আরপি প্রাইম কিভাবে পাল্টাচ্ছে সেটা জিজ্ঞেস করি, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এই যদি ভেক্টরগুলো কতটা পাল্টাচ্ছে সেটা জিজ্ঞেস করতে হবে। ডেল্টা চিহ্নটা দিয়ে অনেক সময় পরিবর্তনকে দেখানো হয়, মানে ডেল্টা আরপি মানে হচ্ছে একটা সময় ব্যবধানের শুরুতে আরপি কত ছিল আর শেষে আরপি কত ছিল, এই দুটোর মধ্যে অন্তর। খুব সহজেই বোঝা যাবে যে এইটা হতে বাধ্য। আরপি যেহেতু আরপি প্রাইমের সঙ্গে আর অবজারভার যোগ করে পাওয়া যায়, তাহলে তার পরিবর্তনটাও এই দুটোর পরিবর্তনকে যোগ করে পাওয়া যাবে। এবার যদি আমি এই দুটোকে সময়ের ব্যবধানটা দিয়ে ভাগ করে দিই দুটো দিককে, তা আমি নিশ্চয়ই পাবো এটা। তো এই যে ডেল্টা আরপি বাই ডেল্টা টি, এটা কি জিনিস? এটাই তো হচ্ছে পি বিন্দুর যে বেগ আমি মেপেছি, কতটা সরেছে সে, তাকে সময়ের ব্যবধান দিয়ে ভাগ করেছে। কিন্তু ডান দিকে কি আসছে? ডান দিকে আসছে ভি প্রাইম পি, মানে অন্য পর্যবেক্ষক সেই একই বিন্দু পি এর কতটা বেগ দেখছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আসছে এই একটা অতিরিক্ত জিনিস, সেটা হচ্ছে আমি ওই পর্যবেক্ষকে কত বেগে যেতে দেখছি। এটা তোমরা অনেকেই চেনো, এটাকে আমরা অনেক সময় গতিবেগ যোগ করা সূত্র বলি, অনেক সময় এটাকে উল্টো দিকে ঘুরিয়ে নিয়ে ভি প্রাইম পি হচ্ছে ভিপি মাইনাস ভি অবজার্ভার লিখে রিলেটিভ ভেলোসিটি ফর্মুলা বা আপেক্ষিক বেগের ফর্মুলা বলি। কিন্তু এর মানেটা হচ্ছে এই যে একজন পর্যবেক্ষক যা দেখবে আরেকজন পর্যবেক্ষক কিন্তু একই বেগ দেখবে না। কেন দেখবে না? সহজ কারণ হচ্ছে একজন আরেকজনের সাপেক্ষে সরে যাচ্ছে। তাই এইটাকেই যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই, তাহলে বুঝতে পারবো যে আমি যে ত্বরণটা দেখব সেটা আর দ্বিতীয় পর্যবেক্ষক যে ত্বরণটা দেখবে সেটা, এই দুটো কিন্তু এক নাই হতে পারে। এক কেন হবে না? কারণ এই যে ভি অবজার্ভার, যেটা হচ্ছে আমি যা মাপছি বেগ,
আর সে যা মাপছে তাদের মধ্যে পার্থক্য, এই ভি অবজারভারটাও তো সময়ের সাথে পাল্টে যেতে পারে। মানে এই যে ফর্মুলাটা, সেখানে কিন্তু পি এর যে ত্বরণ আমি দেখছি সেটা ও যা দেখছে তার থেকে আলাদা হতেই পারে, কারণ ওর আমার সাপেক্ষে একটা ত্বরণ থাকতেই পারে। তার মানে কি হলো, যে আমার সাপেক্ষে যদি তার কোনো ত্বরণ না থাকে, সে যদি সমবেগে চলে, তাহলে কিন্তু আমি যা ত্বরণ মাপবো সেও তাই ত্বরণ মাপবে। কিন্তু যে মুহূর্তে তার আমার সাপেক্ষে একটা ত্বরণ থাকবে, তখনই কিন্তু সে যা ত্বরণ মাপবে আর আমি যে ত্বরণ মাপবো, এই দুটোর মধ্যে তফাৎ হয়ে যাবে। এবার তাহলে আবার ওই দ্বিতীয় গতিসূত্রের প্রশ্নে ফেরত যাওয়া যাক। আমরা এতক্ষণ ধরে এফ এর মাথায় তীরটা দিইনি, আমরা এর যে ভেক্টর সেই জিনিসটা আমরা জানি বটে, কিন্তু তাও সেটা ব্যবহার করিনি। কিন্তু ব্যবহার করলেও আশা করা যায় এটা বুঝতে অসুবিধা হবে না, যে এফ ইকুয়াল টু এম এ কথাটার মানে হচ্ছে ত্বরণ যে ভেক্টরটি, তার একটা মানও আছে, দিকও আছে। তার যে মান, তাকে এম দিয়ে গুণ করলে বলের মান পাওয়া যাবে। তা শুধু নয়, ত্বরণ যেদিকে হচ্ছে বলটাও ঠিক সেদিকেই দেওয়া হয়েছে, বা বল যেদিকে দেওয়া হয়েছে সেই দিকেই ত্বরণ হবে। এটা এখানে এই সমীকরণ থেকে বোঝা যাচ্ছে। তা ধরা যাক আমি একটি বস্তুর ত্বরণ দেখেছি এ, এবং আমি তাকে সেই বস্তুর ভর এম দিয়ে তাকে গুণ করেছি, করে যেটা পেয়েছি, আশা করা যায় সেটাই তার উপর প্রযুক্ত বল হবে। সেটা তো নিউটনের গতিসূত্র বলছে, দ্বিতীয় গতিসূত্র বলছে। আমি ধরে নিয়েছি নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা অন্তত আমার জন্য খাটছে। কিন্তু দেখা যাক আমার যে বন্ধু, যার আমার সাপেক্ষে ত্বরণ আছে, সে কি দেখবে? সে কিন্তু দেখবে যে তার ত্বরণ এ প্রাইম, আর আমার ত্বরণ এ তো এক নয়। কারণ এই যে এ প্রাইম, তার সঙ্গে তার যে ত্বরণ আমি দেখছি সেটা যোগ করলে তবেই আমি আমার ত্বরণটা পাবো। কিন্তু সে তো একই বল দেখতে বাধ্য, কারণ বল জিনিসটা তো আমার বা তার উপর নির্ভর করে না। তার মানে কি দাঁড়ালো, তার জন্য কিন্তু বল মোটেই ভর গুণ ত্বরণ নয়। কখন হবে? একমাত্র যদি এই যে তার যে ত্বরণ আমি মেপেছি সেটা শূন্য হয়, তবেই আমার জন্য নিউটনের দ্বিতীয় গতিসূত্র ঠিক হলে তার জন্যও ঠিক হবে। তাহলে একটু আগে যে বললাম, নিউটনের দ্বিতীয় গতিসূত্র পর্যবেক্ষকের উপর নির্ভর করে, সবার জন্য ঠিক হতে পারে না। কিন্তু যদি আমার জন্য ঠিক হয়, তাহলে কিন্তু আমার সাথে সাথে আরো অসংখ্য পর্যবেক্ষকের জন্য ঠিক হতে বাধ্য। তারা কারা? তারা যারা আমার সাপেক্ষে সমবেগে চলছে। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র ব্যবহার করতে শুরু করার আগে আমাকে ঠিক করতে হবে যে আমি আদৌ সেই গতিসূত্র ব্যবহার করতে পারি কিনা। আমি পারলে আমার সাপেক্ষে সমবেগে গতিশীল আর যত যত পর্যবেক্ষক আছে সবাই পারবে। কিন্তু আমার জন্য যদি নিউটনের দ্বিতীয় গতিসূত্র ঠিক না হয়, তাহলে আমার সাপেক্ষে সমবেগে গতিশীল আর যে পর্যবেক্ষক আছে তাদের কারোর জন্যও কিন্তু ঠিক হবে না। এইখানেই নিউটনের প্রথম গতিসূত্রের অবতারণা হলো। নিউটনের প্রথম গতিসূত্র আসলে কি বলে? আসলে কিন্তু নিউটনের গতিসূত্র আদৌ শুধুমাত্র এটা বলে না যে কোনো বস্তুর উপর বল না থাকলে তার কোনো ত্বরণ থাকবে না। নিউটনের প্রথম গতিসূত্র আসলে যা বলে সেটা হলো, যে পর্যবেক্ষক এটা দেখবে যে কোনো বস্তু যার উপর কোনো বল নেই, তার ত্বরণ নেই, সেই বিশেষ ধরনের পর্যবেক্ষককে আমাদের আলাদা করে দেখতে হবে। এই পর্যবেক্ষকদের জন্যই কিন্তু নিউটনের দ্বিতীয় গতিসূত্র ব্যবহার করা যাবে। এই ধরনের বিশেষ পর্যবেক্ষকদের বলা হয় ইনার্শিয়াল অবজারভার। এটা বাংলাও আছে, আমার যতদূর মনে পড়ে বাংলাটা হচ্ছে জড়তীয় পর্যবেক্ষক। জড়তীয় পর্যবেক্ষক কথাটা একটু খটোমটো, তার থেকে আমার ইনার্শিয়াল অবজারভার বলতেই সুবিধা হবে, আমিও তাই বলবো আপাতত। ইনার্শিয়াল অবজারভার তাহলে কারা বা কে? একজন ইনার্শিয়াল অবজারভার হচ্ছে এমন একজন যার জন্য নিউটনের প্রথম গতিসূত্র ল অফ ইনার্শিয়া খাটে। সেই জন্যই তাকে বলা হয় ইনার্শিয়াল অবজারভার, যে তার জন্য নিউটনের প্রথম গতিসূত্র খাটছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো এই যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র ব্যবহার করার আগে আমাকে জানতে হবে যে আমি যে পর্যবেক্ষক ব্যবহার করছি তার জন্য নিউটনের প্রথম গতিসূত্র খাটে কি খাটে না, সে ইনার্শিয়াল কিনা। যদি সে ইনার্শিয়াল হয় তবেই আমি দ্বিতীয় গতিসূত্র ব্যবহার করতে পারবো, নচেত নয়। কাজেই
এই যে আমরা একটু আগে প্রমাণটা করলাম দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রের, সেই প্রমাণটা কিন্তু আদৌ কোনো প্রমাণ নয়। কারণ নিউটনের দ্বিতীয় গতিসূত্র আমি তখনই ব্যবহার করতে পারি যদি আমি জানি আগে থেকেই যে নিউটনের প্রথম গতিসূত্র খেটেছে। তুমি বড়জোর এটা বলতে পারো যে আমরা যে প্রমাণটা করে দেখালাম, যেটাকে আমরা প্রমাণ বলে চালাচ্ছিলাম এতক্ষণ, সেটা প্রমাণ না হলেও সেটা হচ্ছে একটা কনসিস্টেন্সি আর্গুমেন্ট। মানে নিউটনের দ্বিতীয় গতিসূত্র এবং প্রথম গতিসূত্র যে পরস্পর বিরোধী নয়, সেটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরা যাক নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা F = ma না হয়ে যদিও তো F = ma + c, তাহলে কিন্তু F যদি শূন্য হয় তাহলে আদৌ a আর শূন্য আসতো না, a আসতো -c/m। তো তার মানে কি দাঁড়ালো যে নিউটনের প্রথম গতিসূত্র আর সেখান থেকে বেরোতো না। তার মানে কি দাঁড়ালো, এটা তলিয়ে ভাবো যে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র ব্যবহার করছি মানে কিন্তু আমরা আগেই ধরে নিয়েছি প্রথম গতিসূত্র খাটছে। তারপরে যদি সেখান থেকে প্রমাণ করতে পারি যে নিউটনের প্রথম গতিসূত্র খাটছে না, তাহলে কিন্তু ব্যাপারটা একদম গন্ডগোল হয়ে যাবে। যে আমরা যা ধরে নিয়ে শুরু করেছিলাম তার বদলে তার থেকে অন্য একটা জিনিসে পৌঁছে যাব। যা থেকে শুরু করেছিলাম তাতেই যদি আবার পৌঁছে যায়, যেটা হয়েছে আসলে, কারণ সি তো আসলে নেই, আসলে সি নেই, কাজে আমরা এটা পাইনি, পেয়েছি শূন্য। তার মানে আমরা ধরে নিয়েছিলাম নিউটনের প্রথম গতিসূত্র খাটছে, দ্বিতীয় গতিসূত্র থেকে প্রমাণ করলাম, প্রমাণ অন্তত আমরা যেটা প্রমাণ বলছিলাম যে প্রথম গতিসূত্র খাটবে, তাহলে অন্তত কোনো স্ববিরোধিতা নেই। আমরা ধরেই নিয়েছি প্রথম গতিসূত্র খাটবে, তাই আমি দ্বিতীয় গতিসূত্র ব্যবহার করতে পারছি, আর সেখান থেকে প্রথম গতিসূত্রটা আবার এসে যাচ্ছে। তার মানে জিনিসটা ঠিকঠাক আছে। যদি তা না হতো তাহলে কিন্তু ব্যাপারটা একদম গোড়ায় গন্ডগোল হয়ে বসে থাকতো। কারণ দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্র প্রমাণ আমরা করতে পারছি না বটে, কিন্তু এই দুটো অন্তত উল্টো কথা বলছে না, দুটো একই কথা বলছে, অন্তত একজন আরেকজনের বিরোধিতা করছে না। তাহলে আমরা কি পেলাম? নিউটনের প্রথম গতিসূত্রের আসল মানেটা কি দাঁড়ালো? আসল মানেটা এই দাঁড়ালো যে আমরা আসলে ইনার্শিয়াল অবজার্ভার জিনিসটা কি সেটার কথা না ভেবে কিন্তু গতিসূত্র ব্যবহার করার অধিকারী হব না। আমাকে প্রথমে ইনার্শিয়াল অবজার্ভার কি সেটা জানতে হবে, এবং ইনার্শিয়াল অবজার্ভার কাকে বলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে ওয়ান ফর হুম, এমন একজন অবজার্ভার যার জন্য ল অফ ইনার্শিয়া মানে নিউটনের প্রথম গতিসূত্র খাটে। আর শুধুমাত্র ইনার্শিয়াল অবজার্ভারদের জন্যই কিন্তু নিউটনের দ্বিতীয় গতিসূত্র ব্যবহার করা যাবে, নইলে যাবে না। The second law is valid only for inertial observers. তো সেদিকে দেখতে গেলে মনে হচ্ছে প্রথম গতিসূত্র ঠিকই আছে, তো দ্বিতীয় গতিসূত্র থেকে প্রমাণ করা যায় না, কিন্তু খুব একটা যে বড় সড়ো কথা সেটা মনে হচ্ছে না। সেটা হচ্ছে স্রেফ ইনার্শিয়াল অবজার্ভার কি করে চিনবে তার একটা উপায়। একবার সে চেনা হয়ে গেল, তারপর নিউটনের প্রথম গতিসূত্র ছুটি, তারপর আমরা দ্বিতীয় গতিসূত্র ব্যবহার করতে পারবো। কিন্তু ব্যাপারটা কিন্তু এত সহজ নয়, এর পেছনে আরো অনেক কিছু লুকিয়ে আছে, গভীর জিনিস, সেটাকে একটু ভালো করে বুঝিয়ে বলতে হবে। আমরা এর পরের ভিডিওতে দেখবো যে নিউটনের প্রথম গতিসূত্র কিন্তু শুধু এত তুচ্ছ একটা জিনিস যে স্রেফ ইনার্শিয়াল অবজার্ভার কাকে বলে সেটা পরিচয় করে দেওয়া, বা কোন অবজার্ভার ইনার্শিয়াল কোনটা নয় তার পরিচয় করিয়ে দেওয়া, তার মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়। নিউটনের প্রথম গতিসূত্র একটা অত্যন্ত রকম গভীর তত্ত্ব, যার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, এমনকি সময় কাকে বলে তার রহস্য তার মধ্যে লুকিয়ে আছে। এত শক্ত কথা সাধারণত বলা হয় না। আমি আশা করছি যে পরের ভিডিওতে আমি এটাকে একটু ভালো করে তোমাদের বুঝিয়ে বলতে পারবো, যাতে অন্তত এই যে সূত্র, যেটাকে অনেকে বলেছেন মানব মনীষার সবচেয়ে বড় উন্মেষ, সেই সূত্রটা আসল মানে কি, তাতে আসলে কি বলা হয়েছে, সেটা আমরা বোঝার চেষ্টা করব। এটুকু অন্তত আমি বলতে পারি যে সাধারণত স্কুল কলেজে যেটুকু বলা হয় নিউটনের প্রথম সূত্র সম্বন্ধে,
তার থেকে কিন্তু এর ব্যাপ্তি আরো অনেক অনেক বেশি গভীর। এর পরের ভিডিওতে আমরা সেটাকেই একবার দেখার চেষ্টা করব।